ছাত্রছাত্রীরা তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো, এই আশা রাখি। আজকে আমরা সবাই এক কঠিন পরিস্থিতির মধ্যে থেকে জীবন অতিবাহিত করছি। অর্থাৎ এই পরিস্থিতিতে আমাদের সকলকে গৃহবন্দী থাকতে হচ্ছে। এমত অবস্থায় তোমাদের পড়াশুনো ঠিক চালিয়ে নেওয়ার জন্য মধ্যশিক্ষা পর্ষদ এই ক্লাসের আয়োজন করেছে। তোমরা ঘরে বসে এই ক্লাসগুলোকে সঠিকভাবে সময় নিয়ে দেখো, তাহলে দেখবে তোমরা ঠিক প্রতিটি চ্যাপ্টারের সূক্ষ্ম বিষয় সুন্দরভাবে শিখতে পারবে। আজ আমি তোমাদেরকে তোমাদের বইয়ের চ্যাপ্টার 3 এর লেখচিত্র সম্বন্ধে আলোচনা করব এবং এই ক্লাসে এক্সারসাইজ 3.1 অর্থাৎ কোষে দেখি 3.1 এর অঙ্কগুলো সলভ করে দেখাবো। কিছু অঙ্ক সলভ করে দেখাবো। এই চ্যাপ্টারের মূল বিষয় হচ্ছে অবস্থান নির্ণয় করা। কিভাবে অবস্থান নির্ণয় করতে হয় তার একটা সামগ্রিক ধারণা এই অধ্যায়ে তোমাদেরকে দেওয়া হয়েছে। ধরো তোমরা কয়েকজন বন্ধু মিলে বেশ কিছু মাস আগে তোমরা খেলা করছিলে, ক্রিকেট খেলার মাঠ সাধারণত বৃত্তাকার হয়। সেই বৃত্তাকার মাঠে তোমরা সকলে মিলে খেলা করছিলে। তোমরা 4 জন বন্ধু 4টি অবস্থানে দাঁড়িয়েছিলে। এখন তোমাদের মনে হলো যে কে কোন অবস্থানে দাঁড়িয়েছিল তা আমরা আমাদের খাতাতে বা ক্লাসরুমে বসে খাতাতে সেই অবস্থান নির্ণয় করব। এটা কিন্তু সম্ভব। কিভাবে সম্ভব আমরা ক্লাস করতে করতে শিখি। এখন প্রথমত দেখো, একটা বৃত্তাকার মাঠ আমরা আঁকছি। একটা বৃত্তাকার মাঠ আঁকা হলো। এই বৃত্তাকার মাঠের একটা কেন্দ্রবিন্দু থাকবে। এই কেন্দ্রবিন্দু গামী দুটো রেখাংশ অঙ্কন করা হলো, যারা পরস্পরের ওপর লম্ব অবস্থায় আছে। এবি একটা রেখাংশ এবং সিডি আর একটা রেখাংশ। এরা পরস্পর লম্ব অবস্থায় ও বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। ধরো পি এর অবস্থান এখানে, কিউ এর অবস্থান এখানে, আর এর অবস্থান এখানে এবং এখানে এস এর অবস্থান। 4 জনা বন্ধু 4 অবস্থানে অবস্থান করেছে। এখন আমাদের পি এর অবস্থান নির্ণয় করতে হবে, কিউ এর অবস্থান নির্ণয় করতে হবে, আর এর অবস্থান নির্ণয় করতে হবে, এস এর অবস্থান নির্ণয় করতে হবে। সাধারণত কি করা হয়, এই লম্ব রেখাংশ দুটোর বৃত্তের মধ্যে ব্যাস বরাবর রেখাংশ নেওয়া হয়েছে। এই রেখাংশ থেকে এর লম্ব বরাবর দূরত্ব এবং এই রেখাংশ থেকে এর লম্ব বরাবর দূরত্ব যদি আমরা মাপতে পারি, সেই দুটো দূরত্ব দিয়ে আমাদের এই পি বিন্দুর অবস্থানকে নেওয়া হয়। আমি যদি ধরে নেই ও বিন্দু থেকে এর দূরত্ব এক্স এবং ও বিন্দু থেকে বা সিডি রেখাংশ থেকে এই পি বিন্দুর সিডি রেখাংশ থেকে পি বিন্দুর দূরত্ব এক্স এবং এবি রেখাংশ থেকে পি বিন্দুর দূরত্ব ওয়াই, তবে আমরা বলবো যে পি বিন্দুর অবস্থান হচ্ছে এক্স, ওয়াই।
দেখো, একই দূরত্বে আমরা অবস্থান নির্ণয় করেছি। এই দূরত্বটাও এখান থেকে এই দূরত্বটাও এক্স, এবার এই দূরত্বটাও ওয়াই। তাহলে কি পি আর কিউ বিন্দুর অবস্থান একইভাবে চিহ্নিত করা হবে? এখানেই প্রশ্ন। এক্ষেত্রেও সম দূরত্বে যেহেতু বিন্দুগুলোর অবস্থান আমরা নিয়েছি, তবে আর বিন্দুর অবস্থানও কি একই, বা এস বিন্দুর ক্ষেত্রেও কি অনুরূপ? এখানেই আমাদের একটা প্রশ্ন চিহ্ন এসে দাঁড়ায়। না ছাত্রছাত্রীরা, এদের প্রত্যেকের অবস্থান বিভিন্ন। সবাই যদি একই অবস্থান হতো তাহলে তো পি বিন্দুতেই অবস্থিত হতো। তবে প্রত্যেকের অবস্থান ভিন্ন এবং তাকে আমরা কোনো একটা তলে ঠিকভাবে রিপ্রেজেন্ট করতে পারি, অর্থাৎ ঠিকভাবে চিহ্নিত করতে পারি বা প্রকাশ করতে পারি। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা দেখলাম যে কোনো বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য কোনো একটা তলে, আমি যদি বৃত্তাকার তল বাদ দিয়ে একটা তল নিই, এই তলে যদি দুটো পরস্পর ছেদি লম্ব সরলরেখার কোনো একটা সরলরেখা থেকে লম্ব দূরত্ব এবং অপর সরলরেখা থেকে লম্ব দূরত্বের সাহায্য নিয়েই কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করা হয়, এবং এই পদ্ধতি গণিতশাস্ত্রে বহু যুগ আগে আবিষ্কৃত হয়েছে, এবং যে পদ্ধতিতে বা গণিতশাস্ত্রের যে শাখায় পরস্পর লম্ব সরলরেখা থেকে যখন দূরত্ব নির্ণয় করা হয়, লম্ব দূরত্বের সাহায্যে যখন ওই বিন্দুর অবস্থান নির্ণয় করা হয়, তাকে বলা হয় স্থানাঙ্ক জ্যামিতি। এবং স্থানাঙ্ক জ্যামিতি গণিতশাস্ত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। সাধারণত গ্রিক ফরাসি দার্শনিক এবং গণিতজ্ঞ রেনে দেকার্তে, নামটা ভালো করে মনে রাখবে, রেনে দেকার্তে ফরাসি দার্শনিক এবং গণিতজ্ঞ প্রথম এই ব্যবস্থার সাহায্যে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করে আমাদেরকে দেখিয়েছিলেন। তারপর থেকেই গণিতশাস্ত্রে কোনো বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য সাধারণত দুটো সরলরেখা, পরস্পর লম্ব সরলরেখা থেকে, উভয় সরলরেখা থেকে লম্ব দূরত্বের সাহায্যে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করা হয়। এবং আমরা দেখব ক্রমপর্যায়ে যে যদি অবস্থান বিভিন্ন হয়, তার জন্য বিভিন্ন অবস্থানে আমরা বিভিন্ন রকম চিহ্ন বা সাংকেতিক চিহ্নের সাহায্যে আমরা সেই অবস্থানকে সূচিত করতে পারব। এরপর আমরা দেখব যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম বা কার্তেজীয় স্থানাঙ্কে কিভাবে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করা হয়। যেমন এই অবস্থান নির্ণয়ের জন্য প্রথম যে পদ্ধতিতে আমরা প্রথম এটা নির্ণয় করব তাকে বলা হয় কার্তেজীয় পদ্ধতি। কার্তেজীয় পদ্ধতিতে আমরা এর অবস্থান নির্ণয় করব। কার্তেজীয় পদ্ধতি কি? আমরা একটা সংখ্যা রেখা চিহ্নিত করব, অর্থাৎ একটা সরলরেখার ওপর যখন সংখ্যাকে বসানো হয় তখন তাকে বলা হয় সংখ্যা রেখা। সংখ্যা রেখার ওপর একটা স্থির বিন্দু চিহ্নিত করা হয়। এই স্থির বিন্দুর ডান দিকে গেলে সাধারণত ধনাত্মক চিহ্ন হিসেবে ব্যবহার করা হয়, এবং বাম দিকে গেলে সাধারণত ঋণাত্মক চিহ্ন হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ মান বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ডান দিকে যেতে হবে, মান কমার সঙ্গে সঙ্গে বাম দিকে আসতে হবে। তা আমি মনে করছি
আমি 5 একক দূরত্ব প্লাস 5 একক দূরত্ব আমি বসাতে চাইছি। তাহলে দেখো 1 2 3 4 5, তাহলে এই অবস্থান সংখ্যা রেখার ওপর এই অবস্থানটাই হচ্ছে +5 একক। এবার আমি মনে করছি যে সংখ্যা রেখার ওপর -3 একক দূরত্ব বসাতে চাইছি। এটা +5, তাহলে -3, 1 2 3, তাহলে এটা হলো -3 এর অবস্থান। তাহলে অনুভূমিক সংখ্যা রেখায় যেমন ভাবে কোনো ধনাত্মক এবং ঋণাত্মক চিহ্নকে বসানো গেল, ঠিক তেমনি ভাবে আমরা কিন্তু কোনো উল্লম্ব সরলরেখার উপরেও বসাতে পারি। উল্লম্ব সরলরেখায় যদি ওপরের দিকে আমরা যাই তাহলে ধনাত্মক চিহ্ন ধরা হয়, উল্লম্ব সরলরেখায় নিচের দিকে আসলে ঋণাত্মক চিহ্ন ধরা হয়। যেমন আমি যদি এক্ষেত্রে +2 একক বসাই, তবে আমাকে 1 2 দুটি ঘর ওপরের দিকে গেলেই +2 একক বোঝানো হয়েছে। আবার দেখো এই সরলরেখা থেকে মূল বিন্দু থেকে যদি নিচের দিকে 3টি ঘর আসি তাহলে কিন্তু মাইনাস চিহ্ন বসানো হয়েছে। তাহলে আমরা দেখলাম অনুভূমিক সরলরেখার কি ওপরে কোনো একটি স্থির বিন্দু থেকে ডান দিকে গেলে সংখ্যা রেখায় পজিটিভ মান সূচিত হয়, বাম দিকে আসলে ঋণাত্মক মান সূচিত হয়। একই রকম ভাবে উল্লম্ব সরলরেখা বরাবর যদি আমরা এই ব্যাপারটা করি, উল্লম্ব সরলরেখা বরাবর যদি এই ব্যাপারটা করি, তাহলে ওপরের দিকে একটি স্থির বিন্দু থেকে ওপরের দিকে ধনাত্মক মান চিহ্নিত হয়, নিচের দিকে ঋণাত্মক মান চিহ্নিত হয়। এবার আমরা এই দুটো সরলরেখাকে যদি পরস্পরের ওপর নিয়ে আসি, অর্থাৎ এই সরলরেখা এবং এই সরলরেখা এবং এই সরলরেখা পরস্পরের ওপর এসে একটি বিন্দু ওতে মিলিত হয়েছে, তাহলে দুটো পরস্পর লম্ব সরলরেখা ও বিন্দুতে মিলিত হয়েছে। দেখো আমি কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করতে চাইছি, অর্থাৎ পি বন্ধুর অবস্থান নির্ণয় করতে চাইছি, তাহলে কি করব? এই সরলরেখা বরাবর উল্লম্ব সরলরেখা থেকে ডান দিকে গেলাম x একক অর্থাৎ ধনাত্মক, এবং ওপরের দিকে অনুভূমিক সরলরেখা থেকে ওপরের দিকে গেলাম, তাহলে এটা হয়ে গেল +y একক। তাহলে পি বন্ধুর অবস্থান আসলো দুটোই ধনাত্মক। দেখো কিউ বিন্দুর অবস্থানে আসতে গেলে বা কিউ বন্ধুর অবস্থানে আসতে গেলে কি হচ্ছে? অনুভূমিক সরলরেখা বরাবর বাম দিকে আসতে হচ্ছে। উল্লম্ব সরলরেখা থেকে অনুভূমিক সরলরেখা বরাবর বাম দিকে আসতে হচ্ছে কত একক? x একক, তাই এটা -x হলো। এবং আবার ওপরের দিকে ওঠা হচ্ছে বলে তাকে বল এটা প্লাস হলো, তাহলে এটা -x, y হিসেবে y বিন্দুর অবস্থান চিহ্নিত হবে। ঠিক অনুরূপে আমরা যদি এটা কিউ বিন্দুর অবস্থান, আর বিন্দুর অবস্থানে দেখো এটা কি হয়েছে? অনুভূমিক রেখা বরাবর বাম দিকে এবং উল্লম্ব রেখা বরাবর নিচের দিকে এসেছি, তাই উভয়ই ঋণাত্মক হিসেবে x -y চিহ্নিত হলো। এখানে অনুভূমিক রেখা বরাবর ডান দিকে মানে ধনাত্মক, আর উল্লম্ব রেখা বরাবর নিচের দিকে আসলেই কিন্তু এস বিন্দুর অবস্থান পাওয়া গেছে, তাই +x -y। দেখো আমাদের মানের দিক থেকে xy থাকলেও চিহ্নের দিক থেকে চার বন্ধুর অবস্থান 4 রকম ভাবে চিহ্নিত করা গেছে। এইভাবেই অবস্থানগত দিক বা কোনো বস্তুর অবস্থান বা কোনো বন্ধুর অবস্থান বা যে কোনো বস্তুর অবস্থান কোনো তলে আমরা চিহ্নিত করতে পারি।
এই পদ্ধতিকেই হচ্ছে আমাদের লেখচিত্র অঙ্কন বলা হয়, অর্থাৎ লেখচিত্রের ওপর বিন্দু নির্ণয় বলা হয়। এখন দেখো, এই অনুভূমিক সরলরেখা এবং উল্লম্ব সরলরেখা যখন পরস্পর পরস্পর ছেদি হয়, তখন এদেরকে একটা বিশেষ নামে চিহ্নিত করা হয়। সেই নাম হচ্ছে, এই সরলরেখাকে এক্স ও এক্স ড্যাশ হিসেবে অনুভূমিক সরলরেখাকে চিহ্নিত করা হয়, এবং উল্লম্ব সরলরেখাকে ওয়াই ও ওয়াই ড্যাশ বলা হয়। তাহলে কি বলবে ছাত্রছাত্রীরা? অনুভূমিক সরলরেখাকে এক্স ও এক্স ড্যাশ এবং উল্লম্ব সরলরেখাকে ওয়াই ও ওয়াই ড্যাশ দিয়ে চিহ্নিত করবে। এইবার এক্স ও এক্স ড্যাশকে আমরা এক্স অক্ষ বলবো এবং ওয়াই ও ওয়াই ড্যাশকে ওয়াই অক্ষ বলবো। তাহলে এক্স ও এক্স ড্যাশকে এক্স অক্ষ এবং ওয়াই ও ওয়াই ড্যাশকে ওয়াই অক্ষ হিসেবে নামকরণ করা হয়। এবং পরস্পর লম্ব সরলরেখা দুটো যে বিন্দুতে ছেদ করে, সেই ও বিন্দুকে বলা হয় মূল বিন্দু। তাহলে একটা আমরা নিয়মের মধ্যে প্রবেশ করলাম যে অনুভূমিক সরলরেখাকে সাধারণত এক্স ও এক্স ড্যাশ দিয়ে চিহ্নিত করা হয় এবং উল্লম্ব সরলরেখাকে ওয়াই ও ওয়াই ড্যাশ দিয়ে চিহ্নিত করা হয়। অনুভূমিক সরলরেখাকে সাধারণত এক্স অক্ষ বলা হয় এবং উল্লম্ব সরলরেখাকে সাধারণত ওয়াই অক্ষ বলা হয়। আমি সাধারণত বলছি কেন? তুমি স্পেশালি বা কোনো একটা বিশেষ পর্যায়ে আমরা কিন্তু নামের পরিবর্তন করতে পারি, তাতে কোনো অসুবিধা নয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই নামেই চিহ্নিত করি। এরপর আমরা দেখব যে এদের কিছু বিশেষ নিয়মের মধ্যে থেকে আমাদের এগোতে হয়। সেই নিয়ম কি আমরা একটু দেখে নেব। তাহলে আমরা আবার একটা অনুভূমিক সরলরেখা এবং একটি উল্লম্ব সরলরেখা অঙ্কন করে নেই। তাহলে এটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ এবং দিস ইজ ওয়াই ও ওয়াই ড্যাশ। দেখো, এই অংশে অর্থাৎ এক্স ও ওয়াই অংশে উভয় দূরত্বই ধনাত্মক হয়, অর্থাৎ উভয় দূরত্বই ধনাত্মক হয়। কিন্তু এক্স ও ওয়াই ড্যাশ অংশে অনুভূমিক দূরত্ব ঋণাত্মক এবং উল্লম্ব দূরত্ব ধনাত্মক, অর্থাৎ বাঁদিকে আসতে হয় তাই ঋণাত্মক এবং ওপরের দিকে যেতে গেলে ধনাত্মক। এই অংশে অর্থাৎ এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ অংশে অনুভূমিক দূরত্ব ঋণাত্মক, উল্লম্ব দূরত্বও ঋণাত্মক, মাইনাস মাইনাস। এবং এই অংশে দেখো, এক্স ও ওয়াই ড্যাশ অংশে অনুভূমিক দূরত্ব ধনাত্মক এবং উল্লম্ব দূরত্ব ঋণাত্মক হিসেবে চিহ্নিত হয়। তাহলে ছাত্রছাত্রীরা একটা বিষয় লক্ষ্য করো, যেখানে আমরা ড্যাশ পাচ্ছি, এই অংশটা হচ্ছে এক্স ড্যাশ ও ওয়াই, যেখানেই ড্যাশ পাচ্ছি সেই অংশগুলোতে একটা করে ঋণাত্মক চিহ্ন আসছে। লক্ষ্য করো, ওয়াই ড্যাশে ওয়াই ঋণাত্মক, এক্স ও ওয়াই এ কোনো ড্যাশ নেই, উভয়ই ধনাত্মক। এখানে এক্স এর মাথায় ড্যাশ আছে, অর্থাৎ এটা হচ্ছে ঋণাত্মক। এই চারটে ভাগকে চার রকম নামে ডাকা হয়। প্রথম অংশকে বলা হয় প্রথম পাদ, এটা দ্বিতীয় পাদ, এটা তৃতীয় পাদ এবং এটা চতুর্থ পাদ। তাহলে আমরা মূল ব্যাপারটা প্রথম থেকে একবার ভেবে নেই। দুটি পরস্পর লম্ব সরলরেখা একটা বিন্দুতে ছেদ করে, সেই বিন্দুকে আমরা মূল বিন্দু বলবো এবং
অনুভূমিক সরলরেখাকে সাধারণত এক্স অক্ষ বলা হয় এবং উল্লম্ব সরলরেখাকে ওয়াই অক্ষ বলা হয়। এই সরলরেখা দুটো তলকে যে 4টি অংশে ভাগ করে তাদের প্রত্যেক অংশের একটা নির্দিষ্ট নাম আছে। প্রথম অংশকে প্রথম পাদ, যেখানে উভয় দূরত্বই ধনাত্মক। দ্বিতীয় অংশ দ্বিতীয় পাদ, যেটা এক্স ঋণাত্মক ওয়াই ধনাত্মক, অর্থাৎ অনুভূমিক দূরত্ব ঋণাত্মক, উল্লম্ব দূরত্ব ধনাত্মক। এক্ষেত্রে উভয় দূরত্বই ঋণাত্মক, এক্ষেত্রে উভয় দূরত্বই ধনাত্মক। এখন দেখো, নির্দিষ্ট দিক বোঝানোর জন্যই এখানে ধনাত্মক বা ঋণাত্মক চিহ্ন বলা হচ্ছে, কিন্তু কখনো দূরত্ব কিন্তু কখনো ঋণাত্মক হয় না, ঋণাত্মক দিকে নেওয়া হচ্ছে দূরত্ব। এটা কিন্তু মাথায় রাখবে। আমি বলছি তোমাদের দূরত্ব ঋণাত্মক, দূরত্ব কখনো ঋণাত্মক হয় না, কিন্তু দূরত্বের দিক নির্ণয়ের জন্য, নির্দিষ্ট দিকের জন্য ঋণাত্মক চিহ্ন ব্যবহার করা হয়। এই কারণের জন্য আমাদের 4টে নামে ডাকা হয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এবং যে কোনো তলের যে কোনো জায়গায় যদি আমরা পরস্পর লম্ব দুটো অক্ষ চিহ্নিত করতে পারি, তাহলে সেটা সমান 4টে ভাগে ভাগ হবে এবং সেই অনুযায়ী আমরা নামকরণ করে নিতে পারবো। এবং সেক্ষেত্রে আমি একটা ছোট্ট ট্রিক শিখিয়েছি যে যখনই আমরা যে জায়গাতে ড্যাশ পাবো তাতেই ঋণাত্মক হবে। যেমন এখানে এক্স ও ওয়াই এ কোনো ড্যাশ চিহ্ন ব্যবহার করা হয়নি, মানে মাথায় দাগ নেই, তাই এর উভয়ই ধনাত্মক। এখানে দেখো এক্স এর মাথায় দাগ আছে, তাই এক্স ঋণাত্মক হবে। এখানে এক্স এর মাথায় দাগ, ওয়াই এর মাথায় দাগ, তাই উভয়ই ঋণাত্মক চিহ্ন ব্যবহার করা হয়েছে। আর এখানে ওয়াই এর মাথায় দাগ বলে ওয়াই এর ঋণাত্মক চিহ্ন ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা সামগ্রিক একটা ব্যাপার শিখে নিলাম। এইটাই যখন লেখো কাগজে সাধারণত তোমাদের বসানো হয়, লেখো কাগজে এরকম অনুভূমিক এবং উল্লম্ব রেখা বরাবর অসংখ্য এরকম দাগ থাকবে, সমান্তরাল দাগ থাকবে, এবং এই সমান্তরাল দাগগুলোর আমি যদি একে মূলবিন্দু ধরি, তখন একটা ঘরে 1 একক, 1 2 3, তাহলে কটা ঘর? ডান দিকে গেছি 3 একক, 1 2 3, এবং ওপরের দিকে যদি যাই 1 2 3 4, তাহলে এই বিন্দুটির অবস্থান হলো 3 4। মূলবিন্দু থেকে অনুভূমিক বরাবর কত একক গেছি? 3 একক, একটা ঘর 1 2 3। যেখানে শেষ করলাম সেখান থেকেই আমরা এবার উপরের দিকে উঠব, 1 2 3 4, তাহলে দিস ইজ 3 4। আমি যদি নিচের দিকে এরকম 3টে একক নাপতে পারি বা 4টি একক নাপতে পারি, দেখো 1 2 3 4, আমি নিচের দিকে 4টি ঘর নাপলাম, তাহলে 3 4। আমার এই দিকে অনুভূমিক উল্লম্ব সরলরেখা বরাবর কতগুলো সরলরেখা চিহ্নিত হয়েছে লক্ষ্য করো, 1 2 3 4 বা 3। এবার নিচের দিকে নামছি, বাম দিকে এসেছি, মূলবিন্দু থেকে 1 2 3, কত ঘর এসেছি? 3 ঘর এসেছি, তাহলে 3 1 2 3 4। দেখো বাম দিকে এসেছি, নিচের দিকে নেমেছি, বাম দিকে আসলে ঋণাত্মক হয় এক্স এ, এবং নিচের দিকে নামলেও কি হয়? ঋণাত্মক হয়। তাহলে দিস ইজ -3 -4। এখানে এসো, দেখো 1 2 3 1 2 3 4। প্রথমে বাম দিকের জন্য মাইনাস, বাম দিকে কত ঘর এসেছি? -3 ঘর, তাহলে -3। এবার উপরের দিকে কত ঘর যাচ্ছি? 1 2 3 4। উপরের দিকে উঠেছি বলে চিহ্ন প্লাস হলো। এরকম ভাবে তোমরা লেখো, চিত্রের জন্য নির্দিষ্ট খাতা পাবে, সেই খাতাতে দুটো মোটা দাগ বরাবর দুটো অনুভূমিক এবং উল্লম্ব সরলরেখা পরস্পর লম্ব অবস্থায় আঁকবে এবং তারপর বিন্দুগুলোকে চিহ্নিত করবে। এই হচ্ছে মূল নিয়ম কোনো লেখো বা লেখচিত্র বিন্দু অবস্থান নির্ণয় করার জন্য। আরেকটি ব্যাপার এখানে বলার দরকার, এক্স ও এক্স ড্যাশ। দেখো আমি এই বিন্দুটা নিচ্ছি, এখানকার স্থানাঙ্ক কত? এক্স ও 0, ওয়াই ও 0। আমি এই অবস্থান নিচ্ছি, কত?
1 2 3 অর্থাৎ 30। আমি যদি এই অবস্থান নেই 1 2 3 4 অর্থাৎ এখানে বাম দিকে এসেছি -40। তাহলে লক্ষ্য করো যে এই সরলরেখা বরাবর অর্থাৎ অনুভূমিক সরলরেখা বরাবর একটি মান নির্দিষ্ট, সব জায়গাতেই y এর মানটা 0 হয়। তাই x অক্ষের সমীকরণ হচ্ছে y = 0। অনুরূপভাবে y অক্ষের সমীকরণ হবে x = 0, কারণ উল্লম্ব সরলরেখা বরাবর সব সময় x 0 হয়। তাই এই কারণে উল্লম্ব রেখাকে সাধারণত y অক্ষ বলা হয় এবং তার সমীকরণ হচ্ছে x = 0। আমরা মূলত ব্যাপারটা শিখলাম যে কিভাবে কেমন ভাবে বিন্দুর অবস্থান নির্ণয় করা হয়, এই ব্যাপারটা আমরা শিখলাম। এবার আমরা 3.1 এক্সারসাইজের বিশেষ কতগুলো সমস্যার সমাধান করব। 3.1 কোষে দেখি 3.1 এ আমরা দেখে নেব যে কি ধরনের প্রবলেম দেওয়া আছে। সাধারণত তোমাদের বইয়ের মধ্যশিক্ষা পর্ষদের বইয়ের 31 পেজে 32 পেজে 3.1 কোষে দেখি 3.1 এ বলল আমি ছক কাগজে নিচের বিন্দুগুলির অবস্থান নির্ণয় করি এবং x অক্ষের ওপরের দিকে বা নিচের দিকে লিখি। দেখো আমি দুটো, একটা উল্লম্ব একটা অনুভূমিক সরলরেখা, পরস্পর লম্ব সরলরেখা অঙ্কন করে নিলাম। প্রথম বিন্দু বলল 3 - 2। লক্ষ্য করো 3 ধনাত্মক, তাহলে ডান দিকে যাব 1 2 3। এখান থেকে -2 নিচের দিকে 2 একক 1 2, তাহলে এই অবস্থান হলো 3 - 2। তাহলে এই বিন্দুটি কোন দিকে? নিচের দিকে অবস্থান করেছে, নিচের দিকে এই বিন্দুর অবস্থান হয়েছে। পরে আমরা করছি নিচের দিকে অবস্থান, আরেকটি বিন্দু বলল 4 5। দেখো 1 2 3 4 একক গেল, এবার 5 একক, দুটোই ধনাত্মক। এবার ধনাত্মক হলেই কি হয়? ওপরের দিকে যেতে হয়। 1 2 3 4 5 একক। তাহলে এই বিন্দুটির চিহ্ন হলো 4, 5 একক। তাহলে এটি ওপরের দিকে অবস্থান করে, ওপরের দিকে। এবার যদি তোমাদের বলা হয় যে এই বিন্দুর অবস্থান কোন পাদে, আমরা জানি এই পাদটি হচ্ছে চতুর্থ পাদ, চতুর্থ পাদ। এর অবস্থান কোন পাদে? এটা হচ্ছে প্রথম পাদ। অবস্থান চিহ্নিত করে বিন্দুকে অবস্থান না দিয়েও বলা যায়, দেখো উভয় ধনাত্মক তাই প্রথম পাদ, y এ শুধু ঋণাত্মক তাহলে চতুর্থ পাদ। এবার আমরা একটা বিন্দু নেই, যেমন -2 7 1 2। প্রথম অংশে মাইনাস, তাই -2 বাম দিকে গেলাম। এবার 7 1 2 3 4 5 6 7। তাহলে দেখো -2 7, এটাও উপরের দিকে অবস্থান করেছে। লক্ষ্য করো y এ যদি ধনাত্মক থাকে, সব সময় আমরা বিন্দুর অবস্থান না করেও শুধু বিন্দুকে দেখেই বলে দিতে পারবো এর অবস্থান কোন দিকে। y এ ধনাত্মক, y এ ধনাত্মক, তাহলে সবসময় উপরের দিকে হবে। ধরো আমি একটা বিন্দু নিয়েছি 7 - 7, তাহলে 2 3 4 5 6 7 -7 1 2 3 4 5 6 7। তাহলে এই অবস্থান হচ্ছে -7 -7। দেখো উভয় জায়গাতেই y এ ঋণাত্মক, y এ ঋণাত্মক থাকলেই নিচের দিকে অবস্থান করবে, x এ ধনাত্মক থাকলে ডান দিকে অবস্থান করবে, x এ ঋণাত্মক থাকলে বাম দিকে অবস্থান করবে।
এবং উভয়ে ধনাত্মক হলে প্রথম পাদ, একটি ঋণাত্মক একটি ধনাত্মক অর্থাৎ এক্স এ ঋণাত্মক ওয়াই এ ধনাত্মক হলে দ্বিতীয় পাদ, উভয়ে ঋণাত্মক হলে তৃতীয় পাদ এবং এক্স এ ধনাত্মক ওয়াই এ ঋণাত্মক হলে চতুর্থ পাদে অবস্থান করে। সুতরাং বিন্দু দেখেই আমরা কিন্তু বলে দিতে পারি। আমরা যদি একটু অন্য বিন্দু নিই, আমরা বললাম 5 - 6 -2 -3 2 -2 3 এবং নিচ্ছি 2 4। দেখো কোথায় ঋণাত্মক, এক্স এ ধনাত্মক ওয়াই এর ঋণাত্মক অর্থাৎ প্লাস মাইনাস অবশ্যই চতুর্থ পাদ, উভয় ঋণাত্মক তৃতীয় পাদ। দেখো এক্স এর ঋণাত্মক ওয়াই এর ধনাত্মক বাম দিকে তারপর উপরে দ্বিতীয় পাদ, আর উভয় ধনাত্মক হচ্ছে প্রথম পাদ। আমরা এইভাবে যে কোনো বিন্দুর অবস্থান, লেখ কাগজে অবস্থান চিহ্নিত করতে পারি এবং তাদের কোথায় কোন পাদে আছে সেটাও বলে দিতে পারি। এছাড়াও ধরো তোমাদের একটা বিন্দু যেমন বলা হয়েছে যে 4 0 বিন্দুটির অবস্থান নির্ণয় করো, 1 2 3 4 4 0। আবার যদি 0 4 নেই, 0 1 2 3 4, তাহলে ছাত্রছাত্রীরা তোমরা মনে রাখবে যে যদি কোনো বিন্দুতে একটি জিরো হয় তাহলে কিন্তু তারা অবশ্যই অক্ষের ওপর অবস্থিত হবে। এবার দেখতে হবে কোন অংশে জিরো আছে। যদি ওয়াই এ জিরো থাকে তাহলে এক্স অক্ষে অবস্থান করবে এবং এক্স এ জিরো থাকলে ওয়াই অক্ষে অবস্থান করবে। আর তোমরা তো শিখেছো যে অনুভূমিক সরলরেখা বরাবর তার সমীকরণ সাধারণত এক্স অক্ষ নেওয়া হয়, তার সমীকরণ হচ্ছে y = 0। উল্লম্ব সরলরেখা বরাবর কি নেওয়া হয়, সাধারণত নেওয়া হয় y অক্ষ, তার সমীকরণ x = 0। এই ব্যাপারগুলো মাথায় রেখে তোমরা 3.1 কোষে দেখি 3.1 এর সমস্ত প্রবলেমগুলো সলভ করবে। এবার যদি ধরো দুটো বিন্দু দেওয়া হয়, একটা 4 0 আর একটা 0 4, তাকে বললো যে এদেরকে সংযোগ করো। দেখো দুটো বিন্দু দিয়ে আমরা সংযোগ করতে পেরেছি। আমাকে বললো 4 5 এবং -7 কে সংযোগ করো। তখন আমরা কি করব, 4 5 -7 কে এইভাবে সংযোগ করে দিতে পারবো একটি নির্দিষ্ট রেখাংশের সাহায্যে। আর যদি সরলরেখা বলা হয় তাহলে তোমরা দুদিকেই উভয় দিকে একটি অ্যারো চিহ্ন ব্যবহার করবে। আর যদি এমনি ভাবে চিহ্নিত করা হয় তখন তাকে রেখাংশ বলবে এবং এটা বাড়িয়ে দিলে, দুটো দিক নির্ণয় করে দিলে তখন তাকে সরলরেখা বলবে। তাই খেয়াল রাখবে তোমাদের রেখা দিয়ে যুক্ত করা হয়েছে না রেখাংশ দিয়ে যুক্ত করা হয়েছে। যদি রেখাংশ হয় তাহলে জাস্ট এই দুটো যোগ হয়ে যাবে, কিন্তু যদি সরলরেখা হয় তাহলে কিন্তু এরকম অ্যারো চিহ্ন ব্যবহার করবে। এই ব্যাপারটা মাথায় রাখবে। আর আমি যা যা নিয়ম বলে দিলাম এইগুলো একটু মাথায় রাখবে, তাহলেই কিন্তু তোমরা 3.1 এক্সারসাইজের বা কোষে দেখি 3.1 এর সমস্ত প্রবলেমগুলোকে সুন্দরভাবে সলভ করতে পারবে।